আপনাদের? এই তো স্যার আলহামদুলিল্লাহ চলছে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এই তো স্যার আলহামদুলিল্লাহ চলছে স্যার ভালোই। আপনাদের সাথে আমার মনে হয় একটা ক্লাস হয়েছে, তাই না? আজকে সেকেন্ড ক্লাস। জি স্যার, জি পার্টস স্যার। অফ স্পিচে ভাগ হয়েছিল। আচ্ছা, আমরা গত ক্লাসে সম্ভবত নাউন আর প্রোনাউন সম্পর্কে একটু বেসিক ধারণা নিছিলাম, তাই তো? জি স্যার। ওকে, আজকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব সম্পর্কে কিছু ধারণা নিব। ওকে, আসেন। তো ইংরেজি গ্রামারে যদি বলা হয় মডিফায়ার, মডিফায়ার মানে কি? যে অন্যকে মডিফাই করে, ঠিক আছে? তাহলে লিখবেন ইংরেজিতে মডিফায়ার আছে হচ্ছে দুইটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ সহজভাবে আপনি লিখবেন মডিফাই করতে পারে দুইটি পার্টস অফ স্পিচ। মডিফাই মানে হচ্ছে অন্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। তাহলে দুইটি পার্টস অফ স্পিচ। তাহলে এক নম্বরে কি আছে? অ্যাডজেক্টিভ। আর দুই নম্বরে যে বান্দা সেটা হচ্ছে আপনাদের বা অ্যাডভার্ব। এখন অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে কাকে বলেন তো? নাউন প্রোনাউনকে। দুইটা জিনিসকে মডিফাই করে। একটা হচ্ছে প্রথমত নাউনকে, আর একটা দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউনকে। তাহলে এখন বলেন তো অ্যাডভার্ব মডিফাই করে কাকে কাকে? অ্যাডজেক্টিভকে। ভার্বকে। এই দেখুন, একজন বললেন অ্যাডজেক্টিভ, একজন বললেন ভার্ব। আমি যদি বলি সেন্টেন্সকে মডিফাই করে, তাহলে হবে? জি স্যার হবে। আমিও কিন্তু হতে ঠিক। পারে। নাউন তাহলে প্রোনাউন বাদ দিয়ে সবগুলো কি করতে পারে? এটাই হচ্ছে মূল কথা, যে অ্যাডভার্ব মডিফাই করে কাকে। যদি এই প্রশ্ন কেউ করে তাহলে মনে রাখবেন নাউন বা প্রোনাউন বাদে দুনিয়ার যা কিছু আছে এই বাকি সব কিছুকে মডিফাই করার অধিকার কার? অ্যাডভার্ব। বুঝা গেছে? এখন আসেন, তাহলে নাউন প্রোনাউনকে যখনই মডিফাই করবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এটা বাদে দুনিয়ার যা কিছু আছে সবকিছুকে মডিফাই করার অধিকার শুধুমাত্র একজনের, তাও কি? সেটা অ্যাডভার্বের। তাও যদি কেউ প্রশ্ন করে যে স্পেসিফিক ভাবে বলেন অ্যাডভার্ব মডিফাই করে কাকে, দেখেন অ্যাডভার্বের সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে জানেন? ভার্বের সাথে। ভার্বের সাথে। ভার্বের সাথে। কারণ অ্যাডভার্ব কথাটাকে ভাঙেন অ্যাড প্লাস ভার্ব, মানে ভার্ব সম্পর্কে যোগ করা। কি যোগ করা? তথ্য যোগ করা। তাহলে ভার্বকে মডিফাই করে। দ্বিতীয়ত মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। আবার অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে, এই তো। আরেকটা আছে পুরো সেন্টেন্সকে মডিফাই করে। মানে স্পেসিফিক ভাবে যদি কেউ বলে তাহলে এই উত্তর আসে চারটা। কিন্তু জেনারেলাইজ পদ্ধতিতে ধরে নিবেন যে নাউন প্রোনাউন বাদে দুনিয়ার যা কিছু সবকিছুকে মডিফাই করার অধিকার শুধুই কার? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। লিখছেন এটুকু? জি স্যার। এখন আসেন আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে ধারণা নেই। এটা তো লাগতেছে না। অ্যাডজেক্টিভ আমরা যখন নাউন পড়ি তখন দেখেন তো নাউনের কিছু কেউ কিছু প্রশ্ন করলেন? স্যার আগেরটা পুরোটা লিখতে পারি নাই, ক্লাসে একটু মনোযোগ দিছিলাম ওই জন্য লেখাটাও ঠিক মতো উঠেনি। কতদূর লিখছিলেন বই? স্যার ওই যে মডিফাই করতে পারে দুটি পার্টস অফ স্পিচ কে, ওইটা লিখতে শুধু। মানে অ্যাডভার্বের সেকশন পুরোটাই লিখেন নাই? হ্যাঁ স্যার। তাহলে অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন বাদে বাকি সবকিছুকে মডিফাই করে, এটা জাস্ট লিখেন। তারপর আমরা অ্যাডভার্বে আলোচনা আলাদা করে করব। আচ্ছা, এখন আসেন অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা। হ্যাঁ, তো আমরা যখন নাউন পড়ি তখন নাউনের কিছু সাফিক্স পড়ছিলাম যেগুলো দেখে নাউন চেনা যায়, পড়ছিলাম। জি স্যার। কি ছিল বলেন তো? মেন্ট, শোন, হুড, নেস, এগুলো না? জি জি স্যার। স্যার। একইভাবে অ্যাডজেক্টিভ কেও চেনা যায় কিছু সাফিক্স দ্বারা। এই জন্য প্রথম কথা লিখবেন চেনার উপায়। কি কি চেনার উপায়? সেটা হচ্ছে কিছু সাফিক্স। যেমন কি কি সাফিক্স? টিভ, সিভ। একটা করে উদাহরণ লিখবেন, মানে এভাবে লিখবেন কিছু সাফিক্স যেমন টিভ। টিভ দিয়ে একটা উদাহরণ দেওয়া যায়, যেমন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের একটা কথা আছে, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। শুনছেন? জি স্যার। তারপরে সিভ, সিভ দিয়ে একটা শব্দ মনে রাখতে পারেন রিক্লুসিভ। এক্সক্লুসিভ হয়, ইনক্লুসিভ হয়।
ঠিক আছে, কিন্তু রিক্লুসিভ শব্দটা কেন লিখলাম শব্দটাও শেখেন। রিক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে নির্জনবাসী। আপনারা একটা করে এরকম লিখবেন আর পাশে উদাহরণ লিখবেন। তারপর ফুল, ফুল দিয়ে কি কি বলা যায়, যেমন কেয়ারফুল, বিউটিফুল। তারপরে যদি বলা হয় লেস, যেখানে ফুল দিবেন তার সাথে লেস বসায় দেন, যেমন আমরা বলি ফিয়ার, ফিয়ার থেকে আসছে কি ফিয়ারলেস বলা যায়। এরপর ও ইউএস, যেমন আমরা বলতে পারি কন্টিনিউয়াস, বলতে পারি হচ্ছে কন্টিনিউয়াস না বলে একটা শব্দ শিখে রাখেন, তাহলে শব্দটাও শেখা হোক। সেটা হচ্ছে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস শব্দের অর্থ হচ্ছে দেশীয়, মানে বৈদেশিক জিনিস যেটা নয় সেটাকে বলে ইন্ডিজেনাস। বিএলই, যেমন ফর্মিডেবল। ফর্মিডেবল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক বা ভীতিকর। এরপর হচ্ছে এএল, যেমন বলতে পারি ফর্মাল, ক্যাজুয়াল, ইনফর্মাল, এই টাইপের। এরপর আছে এনটি, এনটি দিয়ে শব্দ মনে রাখতে পারেন কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট শব্দের অর্থ কি বলেন তো? সুবিধাজনক। বাম পাশের গুলো লিখছেন? জি স্যার। আচ্ছা, তারপরে স্যার হচ্ছে একটু দেখি, ইস, একটু বাকি রয়েছে স্যার। ওগুলো মুছতেছি না। ইস দিয়ে বলা যায়, যেমন কেউ যদি অনেক বেশি বই পড়ে আমরা তাকে কি বলি? বুকিশ। লাইক দিয়ে আপনি বলতে পারেন যে হচ্ছে ফ্রেন্ড লাইক, মানে বন্ধু সুলভ। আপনি বলতে পারেন ফাদার লাইক, ফাদার লাইক মানে কি? পিতৃ সুলভ। সাম দিয়ে আপনি বলতে পারেন, যেমন হচ্ছে হোলসাম, ফিয়ারসাম, অসাম, এই টাইপের। এখন এক্সট্রা হচ্ছে আইএনজি বা ভি3, আমি এটা লিখাবো আলাদা করে, তাও লিখে রাখেন। এগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, শেষে, তাহলে সেটা সাধারণত কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। স্যার ফাদার লাইক অর্থ কি? পিতৃসুলভ, মানে কেউ থাকে না আপনার কাছে বাবার মতো, বন্ধুর মতো, মায়ের মতো, তখন বলা যায় ফাদার লাইক, মাদার লাইক, ব্রাদার লাইক, সিস্টার লাইক, এই টাইপের। এখানে আবার আবেগের কারণে বললেন না হাজবেন্ড লাইক, ওয়াইফ লাইক, তাহলে কিন্তু জনগণের পিটানি খাবেন। লিখছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আসেন এই যে আইএনজি আর ভি3 নিয়ে কিছু কথা বলি। আপনারা যদি একটা কথা বলা হয়, আগে লেখেন না, কথা বোঝেন। একটা ভার্ব আপনাকে বললাম কন্টিনিউ, হ্যাঁ, তো এই কন্টিনিউ হচ্ছে ভার্ব, এই ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ভালো কথা। একটা ভার্ব আপনাকে বললাম অ্যাট্রাক্ট, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ। যদি আপনাকে ভার্ব বলা হয় এক্সক্লুড, মানে বাদ দেওয়া, এক্সক্লুসিভ। সেখান থেকে আসে এক্সক্লুসিভ, তাই তো? এখন জি স্যার। আমি যদি আপনাকে বলি যে হচ্ছে একটা ভার্ব, ফর এক্সাম্পল ডেভেলপ, আচ্ছা এই ডেভেলপের অ্যাডজেক্টিভ কি? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট তো নাউন ভাইয়া। নাউন হয়ে যাবে তো। আইএনজি করে করতে হবে। দেখেন, তাহলে কি Develop- ডেভেলপের কি কোনো জন্মগতভাবে অ্যাডজেক্টিভ ফর্ম আছে? না। না। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কিভাবে বানাবো? আপনি দুই ভাবে করতে পারেন, হয় আপনি ডেভেলপের সাথে একটা আইএনজি যোগ করে দিবেন, নয়তো ডেভেলপটাকে ভার্বের থার্ড ফর্মে নিয়ে যাবেন, অর্থাৎ ডেভেলপিং অথবা কি ডেভেলপ। তাহলে ওই যে লিখছিলাম আইএনজি আর ভি3, দেখেন তো মিলছে কিনা। মিলছে তো। যখন আপনি কোনো ভার্বকে
আইএনজি যোগ করে অ্যাডজেক্টিভ অথবা ভি3 যোগ করে অ্যাডজেক্টিভ করবেন, তখনই এই পদ্ধতিটাকে বলা হয় পার্টিসিপল করা। কথা কি বুঝছেন? তাহলে আগে এই কয়েকটা একটু লিখেন তো, তারপর আমি আপনাকে সাজায় দিচ্ছি কথা। জি স্যার, সংজ্ঞাটা লিখে দিন। সংজ্ঞাটাই লিখবো, আগে এইটুকু লিখেন ভাইয়া। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কথাটা আগে লিখে ফেলি নাকি? জি স্যার। কথাটা লিখলে না না না, আগে এটাই লিখেন। আগে লিখি। আগে এটা লিখেন, আমি কথা সাজাচ্ছি আপনার সাথে। আচ্ছা, একটু ভাই একটা ফোন আসছে, একটু লিখেন। আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। এই তো আছে ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার আজকেও খোলা ছিল ব্যাংক, কিন্তু আমি আজকে ছুটি নিয়েছিলাম, বুঝছেন? স্যারের বইটা এখন ওই যে কৃষির শাখাগুলো নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি ঋণের সুদ মকুব করা লাগে, এই জন্য আর কি একটু আমি আজকে ছুটি নিয়েছি, কিন্তু কালকে আমাকে হাউডে অফিস করতে হবে, তো আপনার দুপুর পর্যন্ত। এই জন্য দুপুর 12টায় যে ক্লাসটা দিয়েছিলাম এটা একটু দয়া করে আমাকে যদি শিডিউল করে দেওয়া হবে। 10টায় শরীর পুরো হয়ে যাবে। ও আমি বুঝতেছিলাম। আচ্ছা দেন তাহলে, যদি ওটা 10টা লিখবেন। এখন আসেন তাহলে একটা খাতায় হেডলাইন দেন পার্টিসিপল। পার্টিসিপল তাহলে লিখবেন কোনো ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম না থাকলে, কোনো ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম না থাকলে সেটিকে পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ বানানো হয়। সেটিকে পার্টিসিপল করে অ্যাডজেক্টিভ বানানো হয়। এখন আসেন, আপনি যখন কোনো ভার্বকে পার্টিসিপল করবেন, তাহলে এই পার্টিসিপল করা যায় কয়টা পদ্ধতিতে? দুইটা Participle পদ্ধতি। করা যায় একটা প্রেজেন্ট আর একটা ফার্স্ট। 3 পদ্ধতিতে। তিনটা। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর তৃতীয়টা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? যখন আপনি ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। পাস্ট পার্টিসিপল হচ্ছে যখন আপনি ভার্বের থার্ড ফর্ম করবেন। আর পারফেক্ট পার্টিসিপল কি? যখন সেই ভার্বের সামনে একটা বসাবেন হ্যাভিং, আর ওই ভার্বের থার্ড ফর্ম মানে হ্যাভিং প্লাস ভি3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। স্যার কথা তো স্যার একটু কথা কি আটকে গেছে? তো স্যার শোনা যায় না। আমার কথা কি না। শুনতে পাচ্ছেন না আপনারা? না স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। তাহলে ভাই আপনার ওখানে সমস্যা সম্ভবত। আচ্ছা, আর এখান থেকে স্যার মাঝে মাঝে স্যার আটকে আসে স্যার। সবার কাছেই কি আটকাচ্ছে? জি স্যার। না স্যার। না স্যার। না স্যার, আমাদের ঠিক আছে স্যার, ওনার নেটের সমস্যা। আমার এখানে যদি সমস্যা হয় তাহলে সবার কাছে সমস্যা হবে ভাইয়া, বুঝতে পারছেন? আচ্ছা স্যার একটা কোশ্চেন করব স্যার। বলেন।
স্যার আমরা যে নাউন শিখছিলাম সেখানে হচ্ছে যে বার্বের সাথে আইএনজি থাকলে সেটা নাউন হয়, এখানে হচ্ছে যে যে বার্ব আইএনজি হলে পার্টিসিপল হয়, তাহলে কিভাবে বুঝবো যে কোনটা জিরান্ড হবে আর কোনটা ইয়ে হবে পার্টিসিপল হবে? এখন দেখেন তো, নাউনের প্লেসমেন্ট পড়ছি আমরা, যে নাউন বসে কোথায় কোথায়। জি স্যার, সাবজেক্ট হিসেবে আপনি adjective হবে। নাউন আর অ্যাডজেক্টিভকে আলাদা করতে পারবেন তার প্লেসমেন্ট দেখে। কথা বুঝছেন? স্যার আমি আস্তে আস্তে আসবো, সমস্যা নাই। আপনারা দেখতে হবে প্লেসমেন্ট দেখে। দেখেন আইএনজি জেরান্ডো হয়, আবার আইএনজি পার্টিসিপলও হয়, তাহলে বুঝবো কোনটা কিভাবে? তার অবস্থান দেখে বুঝতে হবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। এখন আসেন, তাহলে পার্টিসিপল হচ্ছে তিন প্রকার বললাম। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে ভি3, আর পারফেক্ট মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। এখন দেখেন তো, এই পর্যন্ত জানার পরে বা এইটুক জানার পরে আপনার মাথায় কি কোনো প্রশ্ন আসতেছে? ক্লাস করতেছেন 80 জন, বলেন তো কোনো প্রেজেন্ট প্রশ্ন কি পার্টিসিপল হবে, মাথায় কখন আসতেছে? পাস্ট পার্টিসিপল। জি স্যার, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, কখন পাস্ট পার্টিসিপল হবে। এটাই তো আমারও প্রশ্ন, এই প্রশ্নটা আমিও করব। তাহলে এখন খাতায় প্রশ্ন লিখবেন, কখন কোন পার্টিসিপল। স্যার এটা এই টেন্স প্রশ্নটা কি? অনুযায়ী হওয়ার কথা না? হ্যাঁ, টেন্স অনুযায়ী তো হওয়ার কথা। টেন্স অনুযায়ী হওয়ার কথা না, এটা হওয়ার কথা সেন্স অনুযায়ী, নট টেন্স টেন্স। অনুযায়ী। আচ্ছা এটা হওয়ার কথা সেন্স অনুযায়ী, সেন্সটা একটু ধরতে হবে। আচ্ছা। আচ্ছা, আমি আগে লিখেন না, কথা আগে বোঝেন, পুরো কথা লিখবেন না, জাস্ট এইটুকু লিখে বসে থাকেন কখন কোন পার্টিসিপল। দেখেন তো, আমি যদি আপনাকে বলি যে কাউকে আনন্দ দেওয়া, এই আনন্দ দেওয়া কথার ইংলিশ কি? এন্টারটেইন বলা যায়? জি স্যার। আচ্ছা, এখন আসেন, লিখবেন না, পুরো কথা আগে বোঝেন। আমি আপনাকে বললাম যে কথাটা, সেটা হচ্ছে একটা বাক্য লিখলাম, সিনেমাটি আনন্দদায়ক। সিনেমাটি আনন্দদায়ক, এটা একটা কথা বললাম। আরেকটা কথা আপনাদেরকে বললাম, আমরা আনন্দিত। এই দুইটা কথা। এখন আসেন, আপনি বলতেছেন যখন সিনেমাটি আনন্দদায়ক, তখন এই যে সিনেমাটি আনন্দ দিচ্ছে, এই আনন্দদায়ক কি শেষ হয়ে গেছে নাকি এটা আসলে আনন্দ দেয় সব সময়? সব সময় দেয়। মানে সবসময় এখনো কি আনন্দ দিচ্ছে না? হুম, জি। যেমন আমরা যদি বলি যে ঘড়িটি উড়তেছে, মানে উড়ন্ত, তাহলে উড়ন্ত মানে কি, তার ওরা শেষ হয়ে গেছে নাকি এখনো উঠতেছে? না উঠতেছে। বলতেছে। হুমায়রা আবেদিন, একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, তাহলে আনন্দদায়ক কথাটা কি বর্তমানেও কি আনন্দ দিচ্ছে, তার মানে কি চলমান না? জি স্যার। তা যে Continuous. জিনিসটা বর্তমানে চলমান সেটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। যখন চলমান বোঝালে সেটা হবে প্রেজেন্ট, তাহলে পার্টিসিপলটাও হবে কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। আবার আসেন, আমরা আনন্দিত, তে মানুষ আনন্দিত কখন হয়? আনন্দ পাওয়ার আগে নাকি পরে? আনন্দ পাওয়ার পর। তার মানে পাওয়ার পরে। আনন্দটা পাইছে অতীতে, তাই তো? জি স্যার। তার মানে এটা বোঝাচ্ছে কি অতীত। তাহলে অতীত বোঝালে অতীতের ইংলিশে তো পাস্ট, তাহলে পার্টিসিপল হবে কোন পার্টিসিপল? পাস্ট Past Participle. আমার কথাটা কি বুঝছেন? হুম, জি বুঝতে স্যার। পারছি। আনন্দদায়ক মানে এখনো আনন্দ দিচ্ছে, দ্যাট মিন্স না এটা স্যার, বুঝতে চলমান। পারি নাই। আপনি কি আমার কথা পরিষ্কার শুনতেছেন উর্বর ভাই? আমার কথা যদি পরিষ্কার না শোনেন তাহলে কিন্তু বুঝতে কষ্ট হবে। আচ্ছা, যেহেতু আপনি নেট সমস্যার কথা বললেন, এখন আসেন আনন্দদায়ক কথাটা বোঝেন। আপনি যদি একটা সিনেমা দেখে আনন্দ পান, মানে আনন্দ পাচ্ছেন আপনি, তার মানে কন্টিনিউয়াস প্রসেস, স্যার চলমান। আপনার কথা স্যার লেগে লেগে স্যার আসে। ভাইয়া এটা আপনার নেটের সমস্যা ভাই, আমার না। স্যার ওনাকে একবার বের হয়ে আবার ঢুকতে বলেন স্যার। নেট এই সমস্যাটা আপনার, আমার এখানে কিছু করেন নাই তো। আচ্ছা, তাহলে আনন্দদায়ক কাজটা এখনো চলমান, তো চলমান জিনিস বোঝালেই সেটা প্রেজেন্ট, দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল। আর আনন্দিত মানে কি, আনন্দ পাওয়ার কাজটা আগে করছেন, এই জন্য আপনি আনন্দিত, তার মানে পাস্ট, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল। এখন ট্রান্সলেশনে আসেন,
সিনেমাটি তাহলে ইংলিশ কি? দা সিনেমা। The cinema. আনন্দদায়ক মানে কি? হয় আনন্দদায়ক, এটা হয় কথা উজ্জ আছে, তাহলে কি দা সিনেমা ইজ। এখন আনন্দদায়ক ইংলিশ কি? এন্টারটেইন। entertain, এখন আপনি করবেন প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে এর সাথে কি যোগ করে দিব? ING. এটা ক্লিয়ার এইটুকু? এখন আসেন, আমরা আনন্দিত মানে কি? আমরা হই আনন্দিত, তাই তো? তাহলে জি স্যার। উই আর আনন্দ আগে পাইছেন, তার মানে অলরেডি পাওয়া শেষ, এন্টার। ইসরাত জাহান, সাউন্ড আসতেছে। ইসরাত জাহান ভাই, এক কথা কি বুঝছেন এই দুটা? জি স্যার। তাহলে এই দুটাকে খাতায় উঠান, আমি পরে আরো উদাহরণ দিচ্ছি আপনাকে। হালদার, তাহলে আরো একটু উদাহরণে আসা যাক। বলেন তো, উন্নয়ন করার ইংলিশ কি? ডেভেলপ। ডেভেলপ মানে হচ্ছে উন্নয়ন করা। এখন আমি আপনাকে যদি উদাহরণ বলি, বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র বা দেশ, এটা একটা কথা বললাম। আরেকটা কথা আপনাকে বললাম যে ইউএসএ একটি উন্নত রাষ্ট্র। তাহলে দেখেন তো, উন্নয়নশীল, তাহলে কি তার উন্নয়ন শেষ হয়ে গেছে? না, চলমান। তার মানে কাজটা এখনো চলমান। চলমান। আর যখন আপনি বলতেছেন ইউএসএ উন্নত রাষ্ট্র, তার মানে কি তার উন্নয়ন হওয়ার পরে তো আপনি উন্নত বলতেছেন নাকি? না স্যার উন্নত হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে বাংলাদেশ ইজ এই যে উন্নয়নশীল, এটা যেহেতু চলমান প্রসেস, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে কি যোগ করব? ING. ডেভেলপিং স্টেট। আর যখন আপনি বলবেন ইউএসএ একটি উন্নত রাষ্ট্র, তাহলে দা ইউএসএ, ইউএসএ এর সামনে কিন্তু দা দিতে হয়। ইজ উন্নত, তাহলে কি হবে? ডেভেলপ। ডেভেলপ। বুঝা গেছে ভাই? জি স্যার। জি স্যার। তারপর আরো আসেন, হতাশ করা। হতাশ করার ইংলিশ কি বলেন তো? Despair. Frustration Depressed মানে হয় তো আবার, হতাশ। ফ্রাস্ট্রেট হয় না? ফ্রাস্ট্রেশন। ভাই ফ্রাস্ট্রেশন তো আপনি নাউনে গেলেন, আমি কি নাউনে গেছি? না, আচ্ছা, তাহলে হতাশ করা হচ্ছে, আপনি কি বললেন? যে ফ্রাস্ট্রেট। এখন ধরেন একটা ফুটবল খেলা দেখছেন, আপনি বললেন যে হতাশাজনক পারফরমেন্স, আপনি বললেন হতাশাজনক, তাহলে এই হতাশাটা কি শেষ হয়ে গেছে নাকি চলতেছে ভাই? Depression কি? চলমান, এই তো। তখন আপনি করবেন কি? ফ্রাস্ট্রেটিং। আপনারা বলেন না যে ফ্রাস্ট্রেটিং, ডিসগাস্টিং বলেন? জি স্যার। জি স্যার। এখন আপনি যদি স্যার বলেন যে ডিপ্রেশন অর্থ কি? ডিপ্রেশন মানে তো হতাশ, কিন্তু ডিপ্রেশন তো নাউন রে ভাই। জানি না, আছে নাই। ডিপ্রেশন কি নাউন না? ইব্রাহিম ভাই কিছু বললেন? জি না স্যার। আচ্ছা, আপনারা যখন কেউ কথা বলবেন না, একটু মিউট রাখেন দয়া করে, সাউন্ড আসে বিভিন্ন জায়গা থেকে, এই সাউন্ড গুলো পরে সমস্যা করবে আপনাদের। তাহলে এখন আপনি যদি বলেন যে খেলা দেখার পর আপনি বললেন যে আমি হতাশ, তাহলে এই হতাশ কথার ইংলিশ কি হবে? ফ্রাস্ট্রেটেড, তার মানে আপনি হতাশ আগে হইছেন, তার মানে আপনি পাস্টে নিয়ে যান, তাহলে হবে কি? ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড,
অথবা যদি বলেন ডিপ্রেসড, বলেন ডিপ্রেসড, বলেন না আমি ডিপ্রেসড বা হতাশ। তাহলে ডিপ্রেসড জি। কথাটা আসছে কই থেকে? ডিপ্রেস মানে কাউকে হতাশ করা, সেখান থেকে আসছে কি ডিপ্রেসড। আবার মনে করেন পরীক্ষায় আপনি রেজাল্ট খারাপ করছেন, আপনি এটা নিয়ে খুব হতাশাজনক পারফরমেন্স, মানে কি ডিপ্রেসিং বলা যাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল বুঝছেন? জি স্যার। এখন ওই যে একটা ভাই বলল যে টেন্স অনুযায়ী, আমি উত্তর দিলাম এটা টেন্স না, সেন্স অনুযায়ী। সেন্স মানে কি? আপনাকে বুঝে নিতে হবে যে এটা কি চলমান নাকি অতীত। জি স্যার। তাহলে দুই পার্টিসিপল গেল, বাকি থাকলো কে ভাই? হ্যাভিং প্লাস V3। পারফেক্ট তার মানে পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল বাকি পারফেক্ট আছে। আসেন, আপনারা সারা জীবন জেরান পার্টিসিপলের তফাৎ পড়ছেন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করতাম হোয়াট ইজ পার্টিসিপল, আপনি কোনো উত্তর দিতে পারতেন না। পড়ছেন পার্টিসিপল তিন প্রকার, যদি প্রশ্ন করতাম কখন কোন পার্টিসিপল, আমার দিকে ছায়া থাকতেন। ওকে, এখন আসেন পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3 না? হুম, Yes, sir. এখন sir. এই হ্যাভিং প্লাস V3, এই পারফেক্ট পার্টিসিপল আসলে কি জানেন? প্রেজেন্ট আর পাস্টের মিক্স আপ। কেমন মিক্স আপ? দেখেন তো, হ্যাভিং, হ্যাভিংটা কি আইএনজি না? জি। জি স্যার। প্রেজেন্ট পার্টিসিপল। এটা কিন্তু প্রেজেন্ট। করে যে পার্টিসিপল, তাই পারফেক্ট পার্টিসিপল। মানে হ্যাভিং প্লাস V3 এর মধ্যে হ্যাভিংটা কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। আর V3 টা কোন পার্টিসিপল? Past. পাস্ট পার্টিসিপল। এখন কথা হচ্ছে এটা কখন হয় বা কখন কোন পার্টিসিপল হয় সেটা নিয়ে একটু কথা আছে। আচ্ছা, তাহলে একটু আমি আগে লিখি, পরে আপনারা লিখেন, কথা আগে বোঝেন। আমি যদি আপনাকে বলি যে হচ্ছে নদীতে সাঁতার কেটে, আচ্ছা বলেন তো বাক্য কি হয়েছে নাকি হয় নাই? ইনকমপ্লিট। হয় নাই, ইনকমপ্লিট। ইনকমপ্লিট। তাহলে নদীতে সাঁতার কেটে এখন যদি আমি বলি সে বাড়ি চলে গেল, তাহলে কি হয়? কমপ্লিট। জি স্যার। জি স্যার। তাহলে এই বাক্যের মধ্যে চলে গেল এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর সাঁতার কেটে এটা হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আবার আসেন, আমি যদি আপনাকে বলি টাকা চুরি করে, বাক্য শেষ হয়েছে? না না, স্যার। তার মানে চুরি করে কথাটা ইনকমপ্লিট বা অসমাপিকা। কিন্তু আমি যদি বলি টাকা চুরি করে চোরটি পালিয়ে গেল, তাহলে বাক্য কমপ্লিট। কমপ্লিট। তাহলে কিন্তু বাক্য কমপ্লিট। সমাপিকা ক্রিয়া। আচ্ছা, আবার আসেন, যদি আমি আপনাকে বলি চাকরি পেয়ে, চাকরি পেয়ে, বাক্যটা কি কমপ্লিট হয়েছে? না না। স্যার। কিন্তু আমি যদি বলি চাকরি পেয়ে সে বিয়ে করলো, Complete. পুরোই কমপ্লিট স্যার। হ্যাঁ পুরো, ওই যে আরেকজন আছে পুরাই কমপ্লিট। ছেলেদের উদ্দেশ্য তো দুইটাই না, একটা চাকরি পাওয়া, আরেকটা কি? বিয়ে করা। খালি বিয়ে করে না ভাই, সুন্দরী বউ বিয়ে করা। একমাত্র লক্ষ্য। ওদের জিজ্ঞাসা করেন ওদেরকে। আর আপনা করে আমি কি জিজ্ঞাসা, আমি নিজেও তো ওই গোয়ালের গরু। জি স্যার, ঠিকই বলছেন স্যার। আচ্ছা, এখন আসেন নোট। তাহলে দেখেন তো, নদীতে সাঁতার কেটে এটা কি অসমাপিকা ক্রিয়া? জি জি স্যার। স্যার। করে অসমাপিকা ক্রিয়া। চাকরিতে এটা অসমাপিকা ক্রিয়া। তারা লিখবেন বাংলা অসমাপিকা ক্রিয়া। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে দেখেন তো প্রত্যেকটা তিনটার মধ্যে একটা বিভক্তি আছে। কি বিভক্তি? এ এ বিভক্তি। এ বিভক্তি।
আর এটাকে যদি সাধু ভাষায় বলতেন তাহলে হয়তো ইয়া বিভক্তি, রাইট? স্যার জি তাহলে জি, স্যার। বাংলা অসমাপিকা ক্রিয়ার শেষে এ অথবা ইয়া বিভক্তি থাকলে পারফেক্ট পার্টিসিপল হয়। এইটা আপনাকে ট্রান্সলেশনে প্রচুর হেল্প করবে ভাই, বা লিখতে। আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস আইএনজি। হয়। লিখছেন? জি স্যার। এখন আসেন ট্রান্সলেশনে আসি আমরা। সাঁতার কাটার ইংলিশ কি ভাই? সুইম। সুইমিং। সুইম। সুইমিং না, শুধু সুইম, সাঁতার কাটা। এখন এখানে বলছে সাঁতার কেটে, তাহলে এ বিভক্তি আছে, তাহলে সুইমের সামনে দিতে হবে কি? হ্যাভিং। হ্যাভিং। শুধু কি হ্যাভিং দিলেই হবে নাকি তার সাথে সুইমের সাথে আইএনজি যোগ করে দেওয়া লাগবে? আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, আইএনজি যোগ করা স্যার লাগবে না? স্যার না, আমি না, তখন লাগবে না। ভাবতেছিলাম হ্যাভিং তো দিছি, দিয়ে সুইমের থার্ড ফর্ম কি? সোয়াম, সুইম, সোয়াম, SWUM, SW হ্যাভিং সোয়াম। এটার ইংলিশ কি? এই হ্যাভিং সোয়ামের ইংলিশটাই হচ্ছে সাঁতার কেটে। কোথায় সাঁতার কাটছেন? নদীতে। তাহলে ইন দা রিভার। ইন দ্য রিভার। সে বাড়ি চলে গেল, হি ওয়েন্ট হোম। আমার উদ্দেশ্য ছিল সাঁতার কেটে এই কথাটার ইংলিশ বের করা, বাকিগুলো আপনারা পারতেন। টাকা চুরি করে, তাহলে চুরি করার ইংলিশ কি ভাই? স্টোলেন। স্টোল, স্টিল মানে হচ্ছে চুরি করা, স্টিল মানে চুরি করা, তাহলে স্টিলের থার্ড ফর্ম কি? স্টোলেন। তাহলে সামনে দিব আমি হ্যাভিং, তারপরে দিব আমি স্টোলেন। এই হ্যাভিং স্টোলেন কথাটার বাংলাটাই কি? চুরি করে। কি চুরি করছেন? টাকা। দা মানি। চোরটি পালিয়ে গেল, দা থিফ। পালিয়ে যাওয়ার ইংলিশ কি? র্যান অ্যাওয়ে। আবার আসেন চাকরি পেয়ে, তাহলে পাওয়ার ইংলিশ কি ভাই? গেট। গেট। গেটের পাস্ট কি? কটেন, গট। গটেন। গট অথবা গটেনও হয়। তাহলে গট দিলাম, আর সামনে কি দিব? হ্যাভিং, হ্যাভিং দিব। এই তো, কি পাইছেন? হ্যাভিং গট জব, হ্যাভিং গট দা জব অথবা হ্যাভিং গট আ জব। সে বিয়ে করলো, তখন বলা লাগে হি গট ম্যারেড। তাহলে পারফেক্ট পার্টিসিপল কখন হয় বুঝছেন? এই যে হয়ে, খেয়ে, গিয়ে, জিয়ে, শুয়ে, শুনে, এই যখনই বাংলা ক্রিয়া শেষে আপনি এ বিভক্তি অথবা ইয়া বিভক্তি দেখবেন, তখনই সেটা হবে কি? পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এখানে যে হ্যাভ তো ভার্ব না, হ্যাভের সাথে আইএনজি যোগ করলে হ্যাভটা কি, মানে এখন তো হ্যাভ তো নাউনের কাজ করতেছে না? না, যখন নাউনের কাজ করবে তখন নাউনের জন্য একটা ভার্ব লাগবে না? হ্যাঁ সেই ভার্ব কি আছে? না। আপনি যখনই হ্যাভিং প্লাস V3 করেন, তখন হ্যাভিংটা কাজ করে হচ্ছে কোন পার্টিসিপলের? প্রেজেন্ট পার্টিসিপলের। আর গটটা কাজ করে কিসের? ফার্স্টে। পাস্টের। এখন আপনি Past বলতে পারেন participle. আরেকটা কথা, যে ভাই পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ মানে কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, রাইট? হ্যাঁ স্যার। কাকে মডিফাই করছে? উত্তরটা হচ্ছে কমার পর দেখবেন একটা সাবজেক্ট আছে, মডিফাইটা তাকে করছেন। হ্যাঁ হ্যাভিং গট, চাকরি পেয়ে, তাহলে চাকরিটা পাইছে কে? সে পায় নাই, সে অর্থাৎ পাইছে। তার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য এটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। আর গটটা পাস্ট পার্টিসিপল, আর এই দুইটা মিলে কোন পার্টিসিপল গঠন করে? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। যা ঠিক আছে পড়ছেন এক কোটি টাকা রিভাইজ দেন, দেখেন কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। এবং আপনারা যে কাজটা করবেন, ক্লাস শেষে অবশ্যই চেষ্টা করবেন 4-5টা করে উদাহরণ লিখতে, এরকম এই হয়ে, খেয়ে, গিয়ে, যে।
স্যার রিক্লুসিভ মানেটা কি জানি বলছিলেন? কিসের? রিক্লুসিভ। রিক্লুসিভ মানে হচ্ছে নির্জনবাসী। আর একটা শব্দ জেনে রাখেন, আপনার বা বাসে বা ট্রেনে উঠলে মাঝে মধ্যে সিটটা নামায়া দেন না? জি স্যার। হুম? এই সিট নামানোকে বলা হয় রিক্লাইন। রিক্লাইন। ডিক্লাইন মানে কমানো, কিন্তু রিক্লাইন মানে হচ্ছে বাস অথবা ট্রেনের বা যে কোনো সিটটাকে হেলে দেওয়া। রিক্লাইন মানে হচ্ছে হেলে রাখা বা হেলানো, এক কথায় হেলে দেয়া। এখন এখানে লাস্ট একটা কথা আছে, যখনই কোনো বাক্য হ্যাভিং প্লাস ভি3 দ্বারা শুরু হচ্ছে, তখনই দেখেন তো পরবর্তী অংশটা কোন টেন্সে করা লাগতেছে? ফার্স্ট। ফার্স্টে। এই First. কথাটাও জরুরি। তাহলে হ্যাভিং প্লাস ভি3 অথবা ব্র্যাকেটে লিখবেন পারফেক্ট পার্টিসিপল দ্বারা কোনো বাক্য শুরু হলে পরবর্তী অংশটি পাস্ট ইনডেফিনিট হবে। পাস্ট ইনডেফিনিট মানে সাবজেক্ট প্লাস ভি2 হবে। বুঝতে পারিয়াছেন? জি স্যার। জি স্যার। কারেকশনের ভিতরে আপনি আমাকে পছন্দ করেন বা না করেন, ক্লাসগুলো মিস দিয়ে না ভাই, এইটুকু রিকোয়েস্ট আপনার সাথে থাকবে। পুরো কোর্স শেষে নিজের ইমপ্রুভমেন্ট নিজে জাজ করেন। লেখা শেষ? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে গেল অ্যাডজেক্টিভের বেসিক কনসেপ্ট যেটা, সেটা কিন্তু আপাতত একটু শেষ। এখন আসেন অ্যাডজেক্টিভকে ভাগ করা যায় আসলে কয় ভাগে। ওইটা তো লিখে দিলাম। এখন লিখবেন অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। এটা তো লিখলাম। অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। এখন দেখেন তো অ্যাডজেক্টিভ সাধারণত কি প্রকাশ করে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, রাইট? জি স্যার। এই তো। তবে কোন কোন বইতে আপনি দেখবেন অ্যাডজেক্টিভ 8 প্রকার। আমি কেন 8 প্রকার আর কেন 4 প্রকার দুটাই বলবো, কেন 8 বলে আর কেন 4 বলে। কিন্তু সর্বজন স্বীকৃত যেটা বা ইন্টারন্যাশনালি যেটা স্বীকৃত সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সবসময় 4 প্রকার। তার প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি বলতে বোঝায় দোষ, গুণ, অবস্থা। অর্থাৎ কোন অ্যাডজেক্টিভ যদি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ এবং অবস্থা বোঝায়, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর যদি সেটা পরিমাণ বোঝায়, তাহলে সেটা হবে হচ্ছে কোয়ান্টিটি। এখন আসেন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। তাহলে সংখ্যাটা বাদ থাকলো। এই সংখ্যা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এখন দুনিয়াতে আবার সংখ্যা আছে 3 ধরনের বা 3 প্রকার। কি কি সেগুলা? একটা আছে পূর্ণ সংখ্যা, যার ইংরেজি হচ্ছে কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার যেমন পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6। দ্বিতীয়ত হচ্ছে ক্রমবাচক কিংবা অবস্থানবাচক, বাংলা ব্যাকরণে যেটাকে বলা হয় পূরণবাচক। যেমন যার রোল 1, ক্লাসে তার অবস্থান কততম? প্রথম। যার রোল 10, তার কি দশম? দশম। এই যে প্রথম ফার্স্ট, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। এন্ড লাস্ট ওয়ান মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ বলতে যেমন কেউ যখন একা থাকে তখন বলে সিঙ্গেল, তারপর ডাবল, 3 জন থাকলে ট্রিপল,
চারটা থাকলে হয় কোয়াড্রাপল, এটা চারটার ক্ষেত্রে হয়। কোয়াড মানেই চার, আর মাল্টিপল হচ্ছে যখন তার অধিক হয়ে যায়। এন্ড দ্য লাস্ট ওয়ান যে অ্যাডজেক্টিভ তার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা আমি আলাদা করে বলবো। সাবিহা সুলতানা একটু সাউন্ড আসতেছে রে বইন। লেখা শেষে একটু বললেন। স্যার শেষ। শেষ স্যার। স্যার একটু স্যার হুম, স্যার এক মিনিট। শেষ। জি স্যার শেষ। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আসেন প্রোনোমিনালে যাওয়ার আগে। স্যার শেষ না, একটুখানি দাঁড়ান, আমি ওটা লিখে নিই। আচ্ছা আচ্ছা, নকিব ভাই কি বলতে নিছিলেন? একটা বইয়ে দেখলাম অ্যাডজেক্টিভ দুই প্রকার লিখছে প্রধানত। কোথায় দিচ্ছে দুই প্রকার? মাস্টার। ও মানে একটা বইতে অ্যাডজেক্টিভ দুই প্রকার দেখছেন? হ্যাঁ নকিব ভাই, শুনি নাই। জি স্যার, প্রধানত দুই প্রকার, না, অ্যাট্রিবিউটিভ, প্রেডিকেট। আর প্রেডিকেটিভ, এই তো। ওই অ্যাডজেক্টিভ দুই প্রকার, সেটা হচ্ছে আপনার অবস্থান কিংবা ব্যবহারের ভিত্তিতে। আমি আপনাকে যদি কথা উঠেছেন আমি বলে দিব সেটার আসলে কাহিনী কি। লেখা শেষ না এটুকু? জি স্যার। স্যার শেষ। এখন আসেন একটা প্রশ্নের উত্তর দেন একটু। আনসার দিস, ইউ শুড ফলো ড্যাশ, চারটা অপশন দেওয়া। সি হবে আগে স্যার। বলে থার্ড দেই, লেকচার। আগে বলে দেই, এই কি প্রশ্নের হবে? উত্তর, এই প্রশ্নের উত্তর একটা হতে পারে, দুটা হতে পারে, তিনটাও হতে পারে। স্যার সি আর ডি হতে পারে। সি আর ডি। তাহলে বি আর সি হবে। আচ্ছা, সবগুলোই বি তো আর সি। এখন স্যার। সাইলেন্ট হন। কে এবং সি। যারা কথা বলবেন না একটু মিউট রাখেন দয়া করে, আমি আগে বুঝাই। ওকে, এখন আসেন এই বাক্যের মধ্যে দেখেন, আমরা যখন একটা খাতায় মাঝে মধ্যে লিখি না যে 16ই ডিসেম্বর, এটাকে আমরা ইংলিশে কি বলি? 16th ডিসেম্বর বলি না? স্যার জি স্যার। কিন্তু 16th ডিসেম্বর এই কথাটা টোটালি ভুল। এই 16th ডিসেম্বরের সামনে অবশ্যই দেওয়া লাগবে একটা কি? দা। দা। আমরা যখন বলি 21 ফেব্রুয়ারি মানে 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু টোটালি ভুল। সামনে কি বলতে হবে? দা। দা। তাহলে দেখেন এই যে 16th, 21st, এগুলা কি অর্ডিনাল নাম্বার না? জি। স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। অর্ডিনাল নাম্বারের সামনে অবশ্যই কি বসাইতে হয়? দা। দা বসাইতে হয়, এবং তারপরে বসাইতে হয় একটা নাউন। এই যে আছে দা 16th ডিসেম্বর, দা 21st ফেব্রুয়ারি, তাহলে নাম্বার আসলে দুই ভাবে লেখা যায়। এই জন্য লিখবেন ফরমেশন অফ নাম্বারস, বা নাম্বারের ফরমেশন দুই প্রকার বা দুইটা। নাম্বারের ফরমেশন আছে হচ্ছে দুইটা।
কি কি ফরমেশন? যদি আপনি অর্ডিনাল নাম্বার ব্যবহার করেন, অর্ডিনাল নাম্বার, তাহলে অর্ডিনাল নাম্বারের সামনে অবশ্যই দিতে হবে দা এবং পরে দিতে হবে একটা নাউন। আপনি শুধু দা ফার্স্ট বললেই হবে না, শুধু দা সেকেন্ড বললেই হবে না, অবশ্যই দা ফার্স্ট কি, দা ফার্স্ট বয়, দা ফার্স্ট গার্ল, এই টাইপের কথা বলতে হবে আপনাকে। তাহলে এই সেন্সের উপর ভিত্তি করে উত্তর কোনটা? সি নাম্বার, দা থার্ড লেকচার, তার মানে সি কারেক্ট। আরেকটা ভাবে লেখা যায়, সেটা হচ্ছে ওই নাউনটাকে সামনে আনবেন আর এইখানে অর্ডিনালের পরিবর্তে বসায় দিবেন কার্ডিনাল। যেমন আপনি যেটাকে বলতেছেন দা 16th ডিসেম্বর, তাহলে এটার মধ্যে নাউন কোনটা ভাই? ডিসেম্বর না? জি স্যার। তাহলে আপনি ডিসেম্বরটাকে আগে লিখবেন। 16th হচ্ছে কার্ডিনাল, অর্ডিনাল, তাহলে এর কার্ডিনাল কত? 16। এই জন্য ডিসেম্বর 16। হয় আপনি বলবেন দা 16th ডিসেম্বর, নয়তো বলবেন কি ডিসেম্বর 16 যেমন আজকের তারিখ কত? আজকে আজকে 26 জুন। 26 জুলাই। তাহলে আপনি যখন বলেন জুলাই 26 জুন, এটা কি আসলে ঠিক বলেন 26 জুন? না স্যার, না, দা 26 হয় আপনাকে বলতে হবে দা 26 জুন, অথবা আপনাকে বলতে হবে জুন 26। কথা বুঝছেন? এই সেন্সের উপর ভিত্তি করে উত্তর কোনটা? বি নাম্বার, লেকচার নাউন, আর 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার। যারা বি আর সি বলছিলেন তারা ঠিক বলছেন, বাকিগুলো হয় না। বুঝা গেছে ভাই? জি স্যার। স্যার তাহলে একটা ভেজাল লাগাই। লাগান। জি স্যার যদি আপনাকে বলা হয় দ্য ফার্স্ট গার্ল, এটা তো হচ্ছে প্রথম ফরমেশনে, এটা দ্বিতীয় ফরমেশনে সাজালে কি হবে বলেন তো? গার্ল অন, অন লিখে এসটি। হুম, জাস্ট এটাই, গার্ল ওয়ান। আবার বললেন না গার্ল ফার্স্ট, তা কিন্তু হবে না, হবে কি গার্ল ওয়ান। তখন অর্ডিনাল নাম্বার হয়ে যাবে না কার্ডিনাল নাম্বার হয়ে যাবে? তখন তো এই যে ওয়ানটা কার্ডিনাল। হ্যাঁ। বুঝা গেছে? কার্ডিনালটা ক্লিয়ার করতে, হ্যাঁ, কার্ডিনালটা একটু বলতেন আপনার। ওই যে কার্ডিনাল বলতে কি 1 2 3 4 ওগুলো কার্ডিনাল না, মানে পূর্ণ সংখ্যা। আচ্ছা, আপনারা মাঝে মধ্যে বিভিন্ন রাজা রাজার নাম দেখেন না? ষোড়শ লুই, চতুর্দশ লুই, শুনছেন? জি স্যার। তাহলে এই যে চতুর্দশ লুইকে আপনি কিভাবে লিখবেন? তাহলে আপনাকে বলতে হবে এইভাবে, দা 14th লুই। লুই বানানো হচ্ছে এটা। অথবা লেখা যায় কি লুই 14। তো তখন আগেকার দিনে 14 লিখতো এইভাবে, xi4, x বলতে হচ্ছে 10 আর i4 বলতে বোঝায় কি 4। দেখছেন না? জি স্যার। স্যার সেঞ্চুরিও তো এইভাবেই হবে না? হুম, ফার্স্ট সেঞ্চুরি, সেকেন্ড সেঞ্চুরি যদি এরকম হ্যাঁ, করে দা বলা হয়। ফার্স্ট সেঞ্চুরি অথবা সেঞ্চুরি 1, দা হ্যাঁ। সেকেন্ড সেঞ্চুরি অথবা সেঞ্চুরি 2, এইভাবে। জি স্যার। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যখন আমরা আগে নাউন আনবো তখন হচ্ছে যে সংখ্যার সাথে টিএইচ আসবে না। না, আপনি যেভাবে খুশি মনে রাখেন এখন। যেমন ফাইন্ড দিস চ্যাপ্টার ইন দা 4th চ্যাপ্টার নাকি শুধু 4th চ্যাপ্টার, উত্তর কোনটা? ইন দা 4th চ্যাপ্টার। 4th চ্যাপ্টারের আগে দা লাগতো। পরেরটা আসেন, ফাইন্ড দিস টপিক ইন দা চ্যাপ্টার 4 নাকি শুধু চ্যাপ্টার 4? চ্যাপ্টার 4 শুধু চ্যাপ্টার 4, এখানে ভুলেও দা দিয়েন না। পরেরটা আসেন, বাই ইউজিং দ্য গেট 1 নাকি শুধু গেট 1? গেট 1 হয় আপনাকে বলতে হবে গেট 1, না হলে বলা লাগতো দ্য ফার্স্ট গেট।
জেসিয়া, জি একটু সাউন্ড আসতেছে রে ভাই, আবার আসেন। ফার্স্ট অ্যাক্ট নাকি দ্য ফার্স্ট অ্যাক্ট? দ্য ফার্স্ট The first act. ফার্স্ট তারপরেরটা বলেন। Act 1. অ্যাক্ট 1 ওয়াজ অ্যাক্ট 1 ওয়াজ ক্লিয়ার আপনারা? জি স্যার এখন আসেন, একটা কথা বাকি আছে, সেটা কি? প্রোনোমিনাল Minor. এই জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি। আপনাকে যদি বলা হয় ভিলেজ, আচ্ছা ভিলেজ কি নাউন না? জি জি স্যার। আবার ডক্টর কি আরেকটা নাউন না? জি স্যার দুটো নাউন যখন আপনি পাশাপাশি বসাবেন তখন জি। পরেরটা নাউন থাকে, আগের নাউনটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অ্যাডজেক্টিভ তাহলে কোনো নাউনের সামনে যদি আবার একটা নাউন আসে তখন আগের নাউনটা কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। একই কনসেপ্ট যখন আপনি বলবেন, যেমন দিস, এই দিস হচ্ছে একটা প্রোনাউন, আপনারা গত ক্লাসে বলছেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পড়ছেন। জি স্যার। যখন বলবেন দিস বুক, তখন দেখেন তো বুক হচ্ছে নাউন, তাহলে নাউনের হুম। সামনে যখন একটা প্রোনাউন নিয়ে আসবেন তখন সেই প্রোনাউনটাও কাজ করবে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। আর প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ এর কাজ করে তখন সেটাকে বলা হয় কি? Pronominal অ্যাডজেক্টিভ কনসেপ্ট ক্লিয়ার আপনারা? জি স্যার। তাহলে লিখবেন, স্যার আর একবার বলেন স্যার, আমি শুনতে পারি নাই। এই যে লিখে দিব রে ভাই, কোন প্রোনাউনের পর যখন নাউন থাকে তখন সেই প্রোনাউনটি কি হিসেবে কাজ করে? প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর যখনই প্রোনাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখনই সেটা নাম হয়ে যায় কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবং তখন তখন সেই প্রোনাউনটিকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার স্যার একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন স্যার। উদাহরণ তো দিবই রে ভাই, কোনোদিন দেখছেন কোনো জিনিস না পড়াইছি উদাহরণ না দিয়ে চলে গেছি? বলেন তো হইছে এরকম? না স্যার। না স্যার যেমন ইচ, এই ইচ একটা হচ্ছে প্রোনাউন, রাইট? জি স্যার। এখন আপনি যদি বলেন ইচ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট নাউন, তাহলে ইচটা হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এবং আরেকটু ডিটেলসে যাই, বলেন তো ইচ মানে শুধু ইচ যদি আপনাকে বলি তাহলে সেটা কোন প্রোনাউন? Demonstrative ডিস্ট্রিবিউটিভ। or distribute. তাহলে ইচটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই তো? এখন যখন আপনি বসাইছেন ইচ স্টুডেন্ট, তখন কি এই ইচটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে? না। না স্যার তখন সেটা হয়ে গেছে কি? Adjective. অ্যাডজেক্টিভ। এবং সেই অ্যাডজেক্টিভটার নাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেমন ঠিক ক্লাসিফিকেশন করলে হবে সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, মানে প্রোনাউনের যে নাম অ্যাডজেক্টিভও সেই নাম। জি স্যার। বুঝছেন? জি জি স্যার। একইভাবে যখন আমি আপনাকে বলবো দিস ভিলেজ, তাহলে ভিলেজ নাউন, তাহলে দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এবং এটা হচ্ছে আপনার বলা লাগবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
এই জন্য বিভিন্ন বইতে দেখবেন এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এভাবে আলাদা আলাদা ক্লাসিফাই করা আছে। এই জন্যই বলছিলাম অ্যাডজেক্টিভ 8 প্রকার। হুম যদি বলা হয় হুইচ শার্ট, কোন শার্ট, তাহলে দেখেন এই যে হুইচ একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু যখন স্যার আপনি নাউনের সামনে বসাতেন সেটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে কোন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝছেন? স্যার, ওই হুম। ইস আর স্টুডেন্টের মাঝে যদি একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসি, যেমন ইজ গুড স্টুডেন্ট, মানে প্রত্যেক ভালো ছাত্র, তাহলে তখন কি গুড কোনো চেঞ্জ অ্যাডজেক্টিভ। হবে? তাহলে গুড আলাদা অ্যাডজেক্টিভ। গুড আলাদা অ্যাডজেক্টিভ হয়ে যায়। হুম আপনি অ্যাডজেক্টিভ তো 5-7টা একসাথে বসানো যায়। বুঝতে পারছি। মানে একজনের যখন একাধিক গুণ আপনি প্রকাশ করবেন। হ্যাঁ হ্যাঁ। লিখছেন? স্যার ভিলেজ ডক্টর যখন বললেন তখন ভিলেজটা ছিল নাউন, তখন ভিলেজ তো নাউন, আগে ছিল নাউন পরে হয়ে মানে গেছে আগে অ্যাডজেক্টিভ। নাউন পরে অ্যাডজেক্টিভ, কিন্তু ওটা কি অ্যাডজেক্টিভ হবে? ওটাকে নমিনাল অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল। আরে নমিনাল, নাউনের নাউন থেকে নমিনাল, আর প্রোনাউন থেকে কি আসছে? প্রোনোমিনাল। ও আচ্ছা, জি স্যার বুঝেন নাই? জি স্যার বুঝছি। আরেকটা দেখতে কিন্তু পারেন স্যার সাম। নমিনালটা তো অ্যাডজেক্টিভের প্রকারে দেননি, শুধু প্রোনোমিনাল দিলেন। নমিনালটা তো লাগবে না রে ভাই, নমিনাল অ্যাডজেক্টিভ কোনো ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে না, এই জন্য আপনাকে আমি দিইও নাই। ও আচ্ছা, ঠিক আছে স্যার বুঝছি। যেমন সাম, সাম একটা ইনডেফিনিট প্রোনাউন, কিন্তু যদি বলি সাম পিপল, তাহলে এই সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং কোন অ্যাডজেক্টিভ? ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। প্রোনাউনের নাম ঠিকই আছে, খালি অ্যাডজেক্টিভটা যুক্ত হবে। জাস্ট ওই যেমন মানে নাম একই, জাস্ট হুম ফাংশন বা কাজ আলাদা। হ্যাঁ। যেমন আমার নাম হচ্ছে দীপ্ত, আমি চাকরি করি ব্যাংকে, তাহলে আমার নাম হয়ে গেছে কি? ব্যাংকার। ব্যাংকের দিত। জিনিস কিন্তু একই আছে। আবার যদি মনে করেন চাকরি সুইচ করি, হুম ধরেন অন্য কিছুতে গেলাম, তখন বলবে দীপ্ত নাম ঠিকই থাকবে, পেশা আমার বদলে যাবে। হুম যদি আইনজীবী হইতেন তাহলে হয়তো কি লয়ার, হুম কিন্তু আমি তো মানুষ একই। লিখছেন? জি স্যার। জি স্যার। এখন ওই যে একটা ভাইয়া প্রশ্ন করলো যে অ্যাডজেক্টিভ যে 2 প্রকার, এটা কিসের ভিত্তিতে, এটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের। বেসিক ক্লাস যেহেতু, তো সবকিছু স্যার ক্লিয়ার হয়ে স্যার যায়। আমি একটু কথা বলবো। জিনো স্যার কি একটা কথা বলেন? বলতাম। স্যার আমরা অনেকে বলে যে কি পড়বো, পড়তে হবে তো, অনেকে কি যে পড়তে হবে না এটা আগে জানা জরুরি। এখন আমরা যে বই হাতে নিলে বইয়ে অনেক কিছু থাকে, আবার আপনার ক্লাস থাকে, মানে আমরা কোন অংশ পড়বো না এটা একটু বুঝতেছেন আর কি। আপনাদের সাথে কি আমার বেসিক ক্লাস হয়েছিল, বা একটা ইন্ট্রোডাকশন ক্লাস যে হয় ওরিয়েন্টেশন 1 ঘন্টার হয়েছিল? আমি পাইনি, জানি না হয়েছে কিনা। না স্যার, হয় নাই। আচ্ছা। স্যার আমি পাইনি। না জি না, স্যার, একটা তাহলে ক্লাস হয়েছিল আমাদের। মানে ওইখানে একটা সিলেবাস আমি সাধারণত দেই, না হয়ে থাকলেও সমস্যা নাই, তাহলে একটু পরে মনে করেন আমি দিয়ে দেবো না। হ্যাঁ, আজকে জি মনে স্যার। হয় না সময় হবে, এটা আমি আপনাদেরকে সিলেবাস আকারে দিয়ে দেবো না। ঠিক আছে? ওকে। স্যার ওকে, আসেন। কি জানি পরে নিছিলাম, ও অবস্থানের ভিত্তিতে। অবস্থানের ভিত্তিতে বা ইউজের ভিত্তিতে অ্যাডজেক্টিভ 2 প্রকার। এটা অবস্থান অথবা ইউজ বা ব্যবহারের ভিত্তিতে লিখবেন। তার প্রথমটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ। আর একটা হচ্ছে প্রেডিকেটিভ। এটা একদম সিম্পলি বোঝেন, পেঁচানোর কিচ্ছু নাই। আমি যদি আপনাকে বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কি নাউন না? জি স্যার। জি। জি।
এখন আমি যদি বলি গুড স্টুডেন্ট, তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? গুড। গুড তাহলে এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে স্টুডেন্টকে। এখন স্টুডেন্টের এটা আগে বসছে না পরে বসছে? আগে বসছে। আগে তাহলে নাউনের আগে যে অ্যাডজেক্টিভ বসে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন যদি বলা হয় টল ট্রি, লম্বা গাছ, অথবা বিগ ট্রি, তাহলে দেখেন তো এই বিগ কথাটা মূলত মডিফাই করতেছে কাকে? ট্রিকে। ট্রিকে এখন ট্রিকে যে মডিফাই করতেছে, তখন ট্রিকে কোথায় বসে মডিফাই করতেছে, সামনে না পিছনে? সামনে বসে। পিছনে পিছনে আগে বসে তো ট্রির আগে বসছে না পরে বসছে? ট্রির আগে। মানে আগে। যে নাউনকে মডিফাই করে সেই নাউনের আগে যদি বসে মডিফাই করে তাহলে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ। আর প্রেডিকেটিভটা হবে উল্টা। কিরকম উল্টা? যেমন আমি যদি বলি রহিম, রহিম ইজ গুড, তাহলে এই গুডটা মূলত কার সম্পর্কে তথ্য দেয়? রহিম 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 সম্পর্কে। তাহলে রহিমের আগে বসছে না পরে বসছে? পরে স্যার। পরে এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বুঝছেন? জি স্যার। তাহলে লিখবেন যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে সেটাকে আমরা বলবো কি? অ্যাট্রিবিউটিভ। আর যে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে সেটাকে বলি কি? প্রেডিকেটিভ। এটা মূল ক্লাসে গেলে আরো আলোচনা হবে ডিটেইলসে। আসেন অ্যাডভার্বের পার্টে। তাহলে স্যার সহজ উত্তর ওইটাই হবে যে অ্যাডজেক্টিভ চার চার প্রকার। হুম, আর যদি অবস্থানের কথা কখনো বলা বলবে হয় না। তখন দিবে। হ্যাঁ, না বললে কয় আলহামদুলিল্লাহ। প্রকার প্রশ্নই আসবে না আপনার জীবনে। হ্যাঁ হ্যাঁ, রাইট স্যার, এটাই ভাবছি। কথা বুঝছেন? আপনাকে যদি ক্লাসিফিকেশনের কথা বলি, নাউন কয় প্রকার পড়ছেন? 5। পাঁচ প্রকার। প্রোনাউন কয় প্রকার পড়ছেন? 8 8। প্রকার। অ্যাডজেক্টিভ প্রকার। কয়টা বললেন? স্যার 4টা। 4। আর অ্যাডভার্বও হচ্ছে 8 প্রকার। হ্যাঁ, অ্যাডভার্ব। জি, 8 প্রকার। তাহলে পার্টস অফ স্পিচকে আরো বাকি থাকে না? জি স্যার। তাহলে ভার্ব কয় প্রকার? উত্তর 2। প্রেপোজিশন হচ্ছে 6। এরপরে কনজাংশন হচ্ছে 3। আর ইন্টারজেকশনের সাধারণত ক্লাসিফিকেশন নাই। আপনারা অনেকে এভাবে ছন্দ মুখস্থ করে 5 8 4 8 2 6 3, 58 48 263, কিন্তু আদৌ গেলে প্রয়োজন আছে? না। জাস্ট ওয়েস্ট অফ টাইম। আরো কিছু আকাম করেন আপনারা। কি কি আকাম আমি একটু বলি দুই একটা। আপনারা পড়েন আদৌ গেলে প্রয়োজন কয়টা, আপনারা পড়েন মডাল অক্সিলারি কয়টা, এরকম আকাম আপনারা করেন। রিলেটিভ স্যার। প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ, রিলেটিভ প্রোনাউনের পরে। এই হচ্ছে অবস্থা। বুঝছেন? মানে কিছু বলার নাই, ওর কোনো কাজই নাই। জাস্ট ওয়েস্ট অফ টাইম ভাই। এ কথা হচ্ছে ভাই, একটা মানুষের দ্বারা কি এত ইনফরমেশন গ্যাদার করা সম্ভব? এত রুলস? একদমই না। অসম্ভব। এই জন্য বেসিক ক্লিয়ার করেন। আপনার বেসিক ক্লিয়ার হইলে না আপনি সব পারবেন। হ্যাঁ, এই যে একটা মনের কথা বলছে, একটা মানুষ কতগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারে। ওটাই আপনাদেরকে বললাম যে ভাই একটা মানুষের দ্বারা এত কিছু মনে রাখা সম্ভব না। এখন আমি যদি দুনিয়ার সব রুলস নিয়ে একটা বই বানাই আর কয়েকশো হাজার উদাহরণ দেই, তাহলে ভাই যে কোনো পরীক্ষায় কি কমন আসা কি খুব দুরূহ কোনো ব্যাপার না? যেমন অ্যাডমিশনে যখন আপনারা
পড়ছেন, একটা প্রতিষ্ঠান আছে জয়কলি, নাম শুনছেন? দয়া করে বই কিনছিলাম এক ওরা সেট বলে স্যার। জয়কলির এক সেট বই পড়লে আর কিছু পড়তে হয় না। ভাই কথা আমিও মানি, এক সেট বই পড়লে আর কিছু পড়া লাগে না, কিন্তু ওই এক সেটের মধ্যে দুনিয়ার যা ইনফরমেশন দিছে এর বাইরে আর কিছু আছে বলে আমার মনে হয় না। রাইট স্যার, একদম রাইট। ওই যে বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, আরো কি কি যেন বই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমি আপনাদেরকে যথেষ্ট শর্ট করে পড়াবো এবং আপনাদেরকে যতটুকু পড়াবো এর বাইরে আর কিছু পড়ার দরকার আশা করি হবে না। তবে একটা কথা, 100% কমন ফালানো সম্ভব না। তবে আপনি যা প্রশ্ন পাবেন সেগুলো আপনাদের কনসেপ্টের মধ্যে থাকবে, এটুকু নিশ্চিত যে আপনার কনসেপ্টের বাইরে কোনো প্রশ্ন যাবে না। এটুকু ভরসা আমার উপর রাখতে পারেন। স্যার হ্যাঁ, স্যার যেগুলো আপনার লেকচার শিটের পাশাপাশি স্যার কোন বইটা নিলে ভালো হবে স্যার? একটা কোশ্চেন, অনেক কঠিন একটা প্রশ্ন করছেন, অনেস্টলি বলতেছি, একটা কঠিন প্রশ্ন করছেন। হ্যাঁ, কি বলি কোন? উত্তর দিয়ে দেন। মাথা চলকাচ্ছে। পরে বলি, একটু ভাবি। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, ভাবলে ভেজাল জমবে। আমি স্যার উপস্থিত এটার ছিলাম। পাশাপাশি স্যার বেসিক ইংলিশের জন্য। আপনি গ্রামার রুলস এর জন্য না প্র্যাকটিসের জন্য, এটা আগে বলেন তো। রুলস প্র্যাকটিস দুটাই। না, দুটা হলে হবে না। এ মিজানুর রহমান ভাই, কি কি অবস্থা? আপনার কাছ থেকে আমরা নিয়মগুলো পাচ্ছি, তাহলে প্র্যাকটিসের জন্য বললেই ভালো হয়। আমি আর দুটো ইংলিশটা কথা ভালো কেন বুঝাতে বলবো না শুনেন। গ্রামারের জন্য সবচেয়ে যেটা বেস্ট বই সেটা হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত ক্লিস্টোফেল। কিন্তু এইটা পড়তে গেলে আপনারা বোঝেন না বা ভয় পান, কারণ পুরোটা বই ইংলিশে লেখা। বুঝতে পারছেন? অথবা কি ছোটবেলায় নাম একটা, বললেন? এই যে লেখাই তো আছে ক্লিস্টোফেল, কিন্তু আপনার এটা পড়লে কষ্ট হবে বুঝতে। আবার আরেকটা বই আছে ছোটবেলায় পড়তেন, লম্বা করে ইংলিশ বই, পিসি দাসের একটা বই পিসি ছিল, দাসের অ্যাপ্লাইড বই। ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। এই বইটাও ভালো। এগুলো আসলে শুধু নিয়মের বই। আবার আসে জাকির হোসেনের বই একটা ছিল, এ প্যাসেজ টু দ্য ইংলিশ গ্রামার, ওই বইটাও ভালো। এখন আপনারা এত বই কি পড়া সম্ভব? না। না। তো যেটা মাথায় মাথায় রাখবেন, আপনাদের সর্বদা যে জিনিসটা রাখবেন তার নাম ক্লাস নোট। ওকে স্যার। এখন আপনাদের সাথে যেহেতু দ্বিতীয় ক্লাস, আপনারা আমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে পারবেন না, এটা আমিও জানি। আপনার জায়গায় আমি হলেও পারতাম না। কিন্তু আপনারা প্রত্যেকটা ক্লাসের পর ওই টপিকটা প্র্যাকটিস করবেন। এখন তো বেসিক ক্লাস আমি সব কিন্তু পড়াচ্ছি না, মূল ক্লাসে সব পড়াবো, মানে ডিটেইলস পড়াবো। তখন দেখবেন আপনি ক্লাস নোট করবেন, ওই ক্লাস নোটটাকে রিভাইজ দিবেন, দেওয়ার পরে ওই ক্লাস নোটের উপর ভিত্তি করে আপনি কোশ্চেন সলভ করবেন, মানে প্র্যাকটিস করবেন। সহজ কথা যেটা, আপনাকে রুলসের জন্য অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি বোধ করি না। আর প্র্যাকটিস করতে গেলে আপনি কিন্তু সব প্রশ্ন পারবেন না, তাই না? এই যে প্রশ্নগুলো পারবেন না, এই না পারা প্রশ্নগুলো নিয়ে আপনার কাজ কি, কাজ সেগুলোকে সলভ করে ট্রাই করবেন। আগে নিজে ট্রাই করবেন, নিজে ট্রাই করে যদি না পান তাহলে আমারে বলেন, মানে সলভ ক্লাসে আসেন, তখন আপনার সাথে আলোচনা হবে এবং আমি যে পদ্ধতিতে আপনাকে পড়াইছি ওই পদ্ধতির আলোকেই আমি কোশ্চেন আপনাকে সলভ করে দিতে পারবো। কথা বুঝছেন? স্যার তাহলে জন্য কি নিব? বুঝে নেই আপু, কি বললেন? বলতেছি যে প্র্যাকটিস করার জন্য তাহলে কোন বই নিব? আপাতত কোনো বই আপাতত নিয়েন না, মূল ক্লাস শুরু হোক। হ্যাঁ, আর প্র্যাকটিসটা করতে হবে এমন একটা মানে কন্টেন্টে বা এক্সটেন্টে, যাতে যেমন আপনাকে নাউন পড়াইলাম, ধরেন আমি নাউনের 10টা নিয়ম পড়লাম, এখন প্রত্যেকটার বিপরীতে আপনার কি 100টা করে কোশ্চেন সলভ করার সময় আছে? না। নাই। তাহলে আপনি যদি প্রত্যেকটার বিপরীতে না। 10টা করে জাতের কোশ্চেন সলভ করেন তাহলে কিন্তু এনাফ। মানে এখানে আপনি জব সেক্টরে কখনো কোয়ান্টিটিকে ভ্যালু দিবেন না, ভ্যালু দিবেন কোনটাকে? কোয়ালিটিকে। আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে একটা প্রশ্ন করলেও এনাফ, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তাহলে 1000টা প্রশ্ন করে আপনার কোনো লাভ নেই। বুঝা গেছে ভাই? বুঝতে পারছি। আপাতত স্যার বই আপনি। আপাতত এতটুকু রাখেন, কারণ বেসিক ক্লাস তো জাস্ট ধারণা নিয়ে রাখেন, মূল ক্লাসে আসবেন। এখন আসেন অ্যাডভার্বে।
তো অ্যাডভার্ব শুরুতে কত বললাম, কত প্রকার বললাম? 8 প্রকার। 8 প্রকার। 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে আপনাকে মূলত জানতে হয় 5 থেকে 6 প্রকার, বাকি দুটো কোনোদিন লাগেও না। হ্যাঁ, আমি আপনাকে 6টা দেখাই, বাকি দুটো লাগবে না। ওকে, আগেই বললাম অ্যাডভার্বের সবচেয়ে বেশি সম্পর্ক কার সাথে? ভার্বের সাথে। ভার্বের ভার্বের সাথে। সাথে। এই জন্য অ্যাডভার্বকে বের করতে হলে ভার্বকে প্রশ্ন করতে হবে, মানে ভার্বকে পিটাইতে হবে, সহজ কথা যেটা। হুম। আচ্ছা, লেখেন না, কথা বুঝেন। লিখবেন না, আগে দেখেন পরে লিখবেন, ছক আগে এখানেই। প্রথম ঘর হচ্ছে টাইপস, দ্বিতীয়ত Verb, ঘর হচ্ছে ভার্বকে প্রশ্ন, প্রশ্ন, থার্ড হচ্ছে এক্সাম্পল। example, তো টাইপস হচ্ছে প্রথম যে টাইপ, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ভার্বকে প্রশ্ন করতে হয় হাউ দ্বারা, যার বাংলা দাঁড়ায় কিভাবে। কিভাবে, যেমন যদি বলা হয় শি ওয়াক্স স্লোলি, তাহলে সে হাঁটে, কিভাবে হাঁটে? আস্তে আস্তে, slowly, তাহলে এই স্লোলিটা মডিফাই করছে ওয়াক্সকে, এই তো, walks, হাঁটাটা ধীরে। হ্যাঁ। এখন সে হাঁটে কিভাবে, তাহলে স্লোলি কথার উত্তর পাওয়া যায় যদি আপনি কিভাবে দ্বারা প্রশ্ন করেন। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা মূলত কি হবে? adverb, ম্যানার। manner, নেক্সটে আসেন, হি স্পিক্স সাইলেন্টলি। silently, কিভাবে কথা তাহলে বলে, দেখেন আবারও কি আসতেছে, কিভাবে আসতেছে, কিভাবে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে ভার্বটা বা adverb, কাজটা কোন পদ্ধতিতে বা কিভাবে হয় সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। manner, সাইলেন্টলি আবার কথা বলতেছে। সাইলেন্টলি আস্তে বলতে কথা হচ্ছে বলে, এটা ধীরে ধীরে বলেন, মানে খুব মৃদু স্বরে। কানে কানে, না, কানে কানে বললে আবার আলাদা হয়, কানে কানে যে কথা সেটাকে বলে হুইসপার। whisper, আচ্ছা, ঠিক আছে, যেমন আপনার কোনো জিনিসের দিকে তাকান না, হুম, এই তাকানোর কিন্তু অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, যেমন জি, আমি যদি আপনাকে বলি লুক মানে কি, তাকানো, হ্যাঁ, তার মানে হচ্ছে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার নাম স্টেয়ার। আপনারা হঠাৎ করে যখন কোনো সুন্দর মানুষ দেখেন তখন কি তপ দেখায় তাকায় থাকেন না, মাঝে মধ্যে ছেলেরা এই কামটা বেশি করেন। ক্রাশ খাই স্যার, ক্রাশ। স্যার মান ক্রাশ সম্মান খাওয়া খেয়ে নেন। যেটাকে বলে, এই স্টেয়ার মানে হচ্ছে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা। যদি হয় গেজ, ও, গেজ মানেও কিন্তু তাকানো, এই তাকানোর মধ্যে আবার ভেজাল আছে। আপনি ড্যাব ড্যাব করে কারো দিক তাকায় আছেন, এটাকে বলা হয় গেজ। কথা বুঝছেন? জি স্যার। আপনারা জানেন ড্রিঙ্ক মানে পান করা, তাই না? তাহলে সিপ মানেও পান করা, কিন্তু সিপ আর ড্রিঙ্কের তফাৎ আছে। ড্রিঙ্ক মানে হচ্ছে ঢকঢক করে গিলে খাওয়া, আর সিপটা কি, চুমুক নেওয়া। আপনি যখন চায়ে চুমুক দেন তখন কি আপনি চা ঢকঢক করে খান? না, এই জন্য চায়ের ক্ষেত্রে হয় সিপ, টেক আ সিপ। যাই হোক, এগুলো নিয়ে বহুত কাহিনী আছে, পরে বলবো না আস্তে আস্তে। জীবনেও সিপ দিয়ে উদাহরণ শিখি নাই, চা ক্ষেত্রে ড্রিঙ্ক করে শিখছি। কেন, ড্রিঙ্কের ক্ষেত্রে কি আপনি ঢকঢক করে খান? স্যার কিন্তু এ পর্যন্ত একাডেমিতে এগুলোই শিখলাম। স্যার একাডেমিকে আপনার লাগতো স্যার। ও, আমার এখন স্কুলের টিচার বানায় দেন, ছাত্র ঠাঙ্গাই। অ্যাডভার্ব অফ প্লেস প্রশ্ন করতে হবে হোয়ার দ্বারা। হোয়ার এর বাংলা হচ্ছে কোথায়। কোথায়? এখানে টুইস্ট আছে, ছোট্ট একটা টুইস্ট আছে। ধরেন আপনাকে বলা হইলো শি লিভস ইন ঢাকা। এখন বলেন তো এই বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? ঢাকা। ঢাকা, আচ্ছা, আপনি যদি উত্তর করেন ঢাকা, শুনেন, আপনি যদি উত্তর করেন ঢাকা, এখন আমি যদি বলি ঢাকা একটা প্রপার নাউন, আপনাকে যুক্তি ভাঙানোর কোনো অপশন আছে? না স্যার, না, অপশনে নাই। নাই। তাহলে দেখেন আমি প্রশ্ন করছি কোথায়, রাইট? জি, তাহলে আপনি যখন কোথা দ্বারা প্রশ্ন করছেন তখন উত্তর কি দিবেন, ঢাকা নাকি ঢাকায়? ঢাকায়, ঢাকায়। 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 তাহলে এই অটা কি অন্তস্থ, অন্তস্থ মানে কি বিভক্তি। বিভক্তি। হুম,
বাংলায় যেটা বিভক্তি ইংরেজিতে সেটা হয়ে যায় প্রেপোজিশন। প্রিপোজিশন। তার মানে ইন ঢাকা হবে। ঢাকায় যখন প্রকাশ করবেন তখন বলতে হবে কি ইন ঢাকা। বুঝা গেছে? জি। তো যেমন যদি বলা হয় বার্ডস, ও সরি এটা তো প্লেসের কথা বলতেছেন। যেমন যদি বলা হয় দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, দ্য বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে বলেন তো এই বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? স্কাই। ইন দ্য শুধু In দা the sky. স্কাই না, দেখেন আপনি যখন বলতেছেন পাখি ওড়ে, কোথায় ওড়ে? আকাশ নাকি আকাশ এ? আকাশে। তাহলে আকাশের সাথে একটা এ আছে, দ্যাট মিন্স জি। ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই। বুঝা গেছে? জি স্যার। আরো আছে, একটু যাই আমি। যদি বলা হয় হি ওয়েন্ট টু স্কুল, তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস কোনটা? টু স্কুল। টু স্কুল, শুধু স্কুল কিন্তু না, জি। কারণ স্কুল এ, এই তো। এখন যদি বাসা যাওয়া হয়, হি ওয়েন্ট হিসেব অনুযায়ী কি হওয়ার কথা ছিল? হি ওয়েন্ট টু হোম হওয়ার কথা ছিল না? জি স্যার। কিন্তু হোমের আগে যে টু বসে না, তাহলে এই বাক্যের মধ্যে হোমটা কি নাউন নাকি অ্যাডভার্ব? নাউন। নাউন। ভুলটা আপনারা এখানেই করেন, উত্তর অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সে বাড়িতে যায়, বাড়িতে বিভক্তি আছে স্যার। দেখেন বাড়িতে, সে হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল, তাহলে তের জন্য হিসেব অনুযায়ী আসার কথা ছিল টু, কিন্তু হোমের আগে টু বসে না, মানে টু উজ্জ্ব থাকে। কথা বুঝছেন? জি। জি স্যার। এই জন্য এই হোমটা কিন্তু ভুলেও নাউন না। উত্তর কি ভাইয়া? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কেউ যখন বিদেশে যায়, যেমন সে বিদেশে গেল, এই বিদেশের আগেও কিন্তু প্রেপোজিশন বসে না, হি ওয়েন্ট অ্যাব্রোড হয়। তাহলে এই অ্যাব্রোডটা মূলত কি? অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি হয়তো হি ওয়েন্ট টু অ্যাব্রোড, কিন্তু এখানে To টুটা abroad. হবে না। উজ্জ্বল স্যার। বুঝা গেছে ভাই? জি স্যার। জি স্যার। স্যার আলাদা আলাদা ভাবে স্যার টুটা কি স্যার প্রিপোজিশন এবং স্কুলটা কি নাউন স্যার? আলাদা আলাদা যদি বলেন তাহলে টু প্রেপোজিশন স্কুল নাউন, কিন্তু আপনাকে আলাদা আলাদা কিন্তু প্রশ্ন করতেছি না আমি। জি স্যার বুঝতে পারছি। ডান? হ্যাঁ, জি স্যার স্যার। এই শুধুমাত্র কি হোমের সাথে প্রিপোজিশন টু বসে না, আরো কোনো এরকম এই যে কয়েকটা কি অ্যাব্রোডের আগে টু বসে না, হ্যাঁ আরো কিছু অ্যাব্রোড। আছে যেগুলো প্রিপোজিশনের ক্লাসে আমি পড়াবো, প্যারা নাই, রিল্যাক্স ওকে আছে। স্যার। এরপর আসেন 3 নম্বরে, অ্যাডভার্ব অফ টাইম। টাইম হচ্ছে হোয়েন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, তার মানে কখন। এক্সাম্পলে আসেন, যেমন শি ওয়েকস আপ ইন দ্য মর্নিং, তাহলে সে ঘুম থেকে ওঠে, কখন ওঠে? ইন দ্য মর্নিং। এই তো কেবল চালাক হয়ে গেছেন আপনারা। তার মানে অ্যাডভার্ব অফ টাইম কোনটা? ইন দ্য ইন দ্য মর্নিং। মর্নিং। ইন দ্য মর্নিং। আর শুধু মর্নিং হলে স্যার নাউন হবে। হ্যাঁ, কিন্তু শুধু মর্নিং নিয়ে তো প্রশ্ন করতেছি না রে বইন। আবার আসেন, হি কল্ড মি অ্যাট মিডনাইট, তাহলে সে আমাকে কল করলো বা ফোন দিল কখন? At মধ্যরাতকে, midnight. এই জন্য At অ্যাট মিডনাইট। এরপরে হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। প্রশ্ন করলে হোয়াই দ্বারা করবেন, বাংলা হচ্ছে কেন। যেমন বলেন তো আপনারা যে পড়াশোনা করতেছেন কেন করতেছেন? সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। এই চাপাটা কে মারলেন? জব পাওয়ার জন্য। দেওয়ার জন্য স্যার। সার্ভার ভাই না? জি স্যার, কিছু দিলে বলিয়ে না কথা আসুন ভাই। সহজ কথা কি জানেন? উই আর স্টার্টিং টু আর্ন মানি। রাইট স্যার।
টাকা মানে সুযোগ পেলে একটা চাপা মেরে দেন না। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে টু আর্ন মানি, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ রিজন। বুঝা গেছে? হুম, জি স্যার। স্যার এই বাক্যটা কি ফর আর্নিং মানি হবে? হ্যাঁ ঠিক করা হবে যায়। দিলে? দেন, টু কি আর্ন। সমস্যা? টু দিলে তো আর আইএনজি বসেন, আপনি ফর দেন, সমস্যা কি? জি। আর আপনি যদি এভাবেও বলেন হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল, উদ্দেশ্য হচ্ছে উইথ আ ভিউ টু বাইং আ শার্ট, কথার কথা। তাহলে এখানে অ্যাডভার্ব অফ রিজন কোনটা? এই যে উইথ আ ভিউ টু থেকে শুরু করে এই শার্ট পর্যন্ত। এন্ড উইথ আ ভিউ টু অর্থ যা, ফর অর্থও কিন্তু তাই। জি। হুম। উইথ আ ভিউ টু থাকলে তো পরে যে টু বসাতে হবে স্যার, প্রিপোজিশন। উইথ আ ভিউ টু থাকলে তো টু হবে, কিন্তু পরে আইএনজিও হবে, আইএনজি হবে, হ্যাঁ। কারণ উইথ আ ভিউ টু অর্থ যা, ফর অর্থও তাই। হ্যাঁ, লুক লুক ফরওয়ার্ড টু সেম। লুক কিন্তু ভার, তখন ভারের পজিশনে লাগবে। ও আচ্ছা। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ভার্বকে প্রশ্ন করতে হয় হাউ মেনি টাইমস দ্বারা। এর বাংলা হচ্ছে কতবার। যেমন আপনারা সাধারণত দিনে কয়বার খাই, আপনারা বা আপনি? আমি 3 বার। বেসিক্যালি আমরা 3বার খাই, এই তো। জি স্যার। আচ্ছা, তার মানে বলা যায় উই টেক মিলস থ্রাইস ইন আ ডে, অথবা থ্রাইস পার ডে। তাহলে এই যে থ্রাইস পার ডে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। স্যার জি, আমার স্ক্রিনে একটা নোটিফিকেশন আসছে, দিস মিটিং ইজ বেইং ট্রান্সক্রাইবড। আমার করণীয় কি আছে কিছু? বুঝতেছি না এটা। না না না, লাগবে না। আপনাকে ক্যাপশন আসতেছে নিচে কোনো? জি, দিস মিটিং ইজ বেইং ট্রান্সক্রাইবড, নিচে ওকে আছে। এটা আমারও আসছিল, আমি ওকে দিয়ে দিচ্ছি। স্যার আমাকে 3বার বের করে দেওয়া হয়েছে। ওমা, 3 বার? এতবার ঘাড় ধাক্কা খেয়ে কেন আসলেন আপু? নিজের জন্য করে আমাকে মাঝে মাঝে দেয় এভাবে। যাই হোক, 3বার স্যার বের করে আমাকে দেওয়ার তো কারণ, দিচ্ছে। এরকম তো সমস্যা হওয়ার কথা না। নেট স্লো থাকলে বের করে দেয়, এছাড়া বের করে না। হ্যাঁ, হ্যাঁ, নেট কানেকশন নেট আনস্টেবল সমস্যা হলে থাকছে। কিন্তু বের করে দেয়। মানে ইন্টারনেটও চায় না যে আপনি ক্লাসে থাকেন। যাই হোক, অন্যভাবে নিয়েন না আবার। নেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। স্যার এটা কি এভাবেই থাকবে? কিছু করতে হবে? না না, এটা ক্লাস শেষ হলে চলে যাবে। আর যদি মিটিং, মানে আমার যে কথাগুলো বলতেছি আর কি ক্যাপশন নিচে ভাসতেছে, না স্যার। তাহলে প্যারা নাই। যতক্ষণ পর্যন্ত আপনার উপর কোনো প্যারা আসে না, রিল্যাক্সে থাকেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে অ্যাডভার্ব অফ অর্ডার। এই অর্ডার আর কোনো প্রশ্ন না, সেটা হচ্ছে ক্রম। ক্রম বোঝায়। আপনারা মাঝে মধ্যে বলেন না যে ওই যে স্টোরি লিখতে গেলে কি, ফার্স্টলি এই কাজটা করলাম, সেকেন্ডলি এই কাজটা করলাম, বলেন না? হুম। জি স্যার। জি স্যার। এগুলাই হচ্ছে মূলত অ্যাডভার্ব অফ অর্ডার। এই যে ফার্স্টলি, ফার্স্টলি মানে যা, মনে রাখেন অ্যাট ফার্স্ট মানেও কিন্তু তাই, হুম, প্রথমত। প্রথমত। সেকেন্ডলি মানে যা, অ্যাট সেকেন্ড মানেও কিন্তু তাই। তারপর হচ্ছে দেন, এটাও কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডার, মানে ক্রম বোঝায়, তারপর। এই হচ্ছে স্যার অ্যাডভার্ব তাহলে ছয়টা। ভারতকে প্রশ্ন করবে কি দিয়ে স্যার? না, অ্যাডভার্ব অফ ভার্বকে প্রশ্ন করার দরকার নাই তো, ডিরেক্ট এই জন্য বলছি। তাও বলতে পারেন যে কততম অবস্থান, মানে অবস্থান প্রকাশ করলে বলে ফার্স্টলি এটা করছি, সেকেন্ডলি এই কাজটা করছি, এই টাইপের। জি স্যার। সাউন্ড আসতেছে কই থেকে?
একটা বাক্য আমার সাথে লিখেন। একটা বাক্য আমার সাথে লিখেন। I sat at TSC. আবার কি আসলো? In the morning, quietly to meet my friends. লিখছেন? জি স্যার। জি স্যার। তাহলে দেখেন তো এখানে মূল ভার্ব হচ্ছে স্যাট। এখন দেখেন তো আপনি বসেছিলেন কোথায়? TSC-তে। ইয়েস ইয়েস At TSC। এটা হচ্ছে আপনার কি ভার্ব অফ প্লেস। প্লেস। কখন ছিলেন? ইন দ্য মর্নিং In the morning. টাইম। কিভাবে ছিলেন? কোয়াইট শান্তভাবে। এটা কি ম্যানার। উদ্দেশ্য কি ছিল আপনার? টু meet my মিট মাই ফ্রেন্ড To meet my এটা হচ্ছে আপনার রিজন, রাইট? জি স্যার। এখন এই যে বাক্যটা আপনারা লিখছেন বা কষ্ট করে বের করছেন কোনটা কি, লিখবেন বাক্যটি ভুল। কেন ভুল? লিখবেন একাধিক অ্যাডভার্ব একই বাক্যে থাকলে তারা এমপিটিআর সিরিয়াল মেনে চলে। এমপিটিআর বলতে কি বুঝতেছেন? এমতে ম্যানার, প্লেস, টাইম রিজন। এক্স্যাক্টলি, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এখন যদি এদের মধ্যে কোনোটা না থাকে, ধরেন ম্যানার নাই, তাহলে আপনি বসাবেন কি? পিটিআর। যদি টি না থাকে তাহলে এমপিআর, আর না থাকলে এমপিটি। এই ধরনের কাজ, বুঝতে পারছেন? জি স্যার। এই যে উপরের বাক্যটা লিখছিলেন, এখন ওটা ঠিক করে লিখুন তো একটু, সঠিক বাক্যটা তাহলে হবে কি? আই স্যাট, কোয়াইটলি বসেছিলাম। কিভাবে? I said quietly কোয়াইটলি। প্লেস কোনটা? ইন দ্য মর্নিং TSC at TSC এট টিএসসি। টাইম at কোনটা? in the morning to meet my friend. to meet my friend. এবং এই কনসেপ্টটা না, এটাই হচ্ছে ট্রান্সলেশনের কনসেপ্ট। আপনি যে কোনো বাক্যকে ট্রান্সলেশন করতে গেলে ব্রেকডাউন করে নেবেন। সাবজেক্ট ভার্ব বের করার পর দেখবেন কাজটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে আর কেন হয়েছে। এই চারটার উত্তর বের করে দেখেন, আপনার যে কোনো বড় বাক্য ছোট হয়ে যায়, মানে সহজ হয়ে যায়। ট্রান্সলেশন যখন করবেন বা করাবো তখন দেখবেন এই প্যাটার্নেই আগাইছি। ট্রান্সলেশনের কনসেপ্ট একটাই। এই জন্যই স্যার ডিপার্টমেন্টে যখন লিখতাম আমরা যে নোবেলের উপরে, তখন স্যাররা খালি সেন্টেন্সের নিচে দাগ দিত, কিন্তু বুঝতাম না মানে স্ট্রাকচারে সমস্যা আছে। ভার্সিটির টিচাররা মানে আসবে, লেকচার দিবে, চলে যাবে, শেষ, কোনো দায়বদ্ধতা নাই। এই জিনিসটা আজকে ক্লিয়ার হইলাম মোটামুটি। আবার আজকে হচ্ছে আপনাদের যে প্রাইমারি স্কুলের যে শিক্ষক সমিতি আছে, এরা আবার হচ্ছে একটা লিখিত বিবৃতি দিছে। বিবৃতিতে বলা আছে যে প্রাইমারি শিক্ষকদের মানে অনুমতি ব্যতীত ক্লাসরুমে কোনো ভিডিও করা যাবে না। বিশাল ব্যাপার। কি বুঝলেন? কেন দিছে বুঝতেছেন? জি স্যার বুঝছে। এখন আমাদের বেলায় তো স্যারেরা বাচ্চাদের কোলে দিয়ে আমাদের বসে থাকতো, এখন তো কি আল্লাহ ভালো জানে। এখনকার যে টিচাররা, এরা ম্যাক্সিমাম অনেক টিচার আছে যারা প্রাইমারির ঠিকঠাক রিডিং করতে পারে না, ইংলিশ বাদ দেন, বাংলাটা করতে পারবে না। তাহলে আমিও ভাবলাম এই রিজনই বলবো ক্যামেরা অফ করার, কিন্তু বলি
হ্যাঁ, এটা রিজন তো এটাই, মানে তাদের হচ্ছে ওই যে কিছু ইউএনও যায়, মাঝে মধ্যে হুম। ইউএনও যায় যে হচ্ছে কিছু ভিডিও করে যে রিডিং করতে পারতেছে না নিজেরা বাচ্চারা, এটা চান্স পাই কিভাবে স্যার? প্রক্সি পার্টি, ডিভাইস পার্টি আছে না। টাকা দিয়ে এই নিয়োগ ব্যবস্থা যদি ঠিক হবে বাংলাদেশের প্রপারলি, ঠিক আছে, এদিন আসলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, তাছাড়া সম্ভব না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নাহলে বিদায় নেই। স্যার একটা সিলেবাসের কথা বলছিলেন। এটা অন্যদিন কোনো ক্লাসে দিব রে ভাই, ঠিক আছে স্যার। এত অথবা তাড়াতাড়ি জানেন স্যার? আমি একটা হচ্ছে এই আমার ভোকাবুলারি পিডিএফ কি পাইছেন আপনারা? না স্যার, না স্যার। স্যার, এটা আসলে দরকার। আচ্ছা আমি বলে দিব না তাহলে, কালকে বা পরশুদিন পাবেন আশা করা যায়। স্যার আপনি ওদিন বলছিলেন তো 2 দিনের ভিতরে দিয়ে দেবে, কিন্তু দেয় নাই। লাইনে স্যার থাকে একটা অ্যাকাউন্ট আছে ওই যে ভোকাবুলারি, তারপরে বিভিন্ন জিনিস। ভোকাবুলারি, ফ্রেজ, ইডিয়ম, গ্রুপ ভার্ব শীট পাইছেন কোনটা? না না স্যার, স্যার, না স্যার, কিছু এটা দেয়নি। দেওয়া আছে স্যার, দেওয়া আছে। কোথায় দেওয়া আছে রে বলেন কোন তো? ওই যে আমরা যদি ক্লাসে ঢুকি সেখানে একদম সব শেষে দেওয়া আছে স্যার, ডে 1 ডে 2 এরকম করে দেওয়া আছে। ডে 1 ড্রিল 1 ড্রিল 2 ভাবে দেওয়া আছে। ডে 1 স্যার, ডে 2 এমন করে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা আছে হচ্ছে দীপ্ত স্যারের হ্যান্ড নোট, ওটাই ওটাই। ওটাই বলছিলাম স্যার, ওটাই এটাও আছে বলছিলাম। স্যার। তাহলে একটু ওয়েবসাইট থেকে নিয়ে নেন নাকি? স্যার দেখে নিন, চেক করে নিন। হ্যাঁ? স্যার চেক করতেছি স্যার। সমস্যা নেই, ওটা পেয়ে যাবেন। আর যদি ওখানে না পান হ্যাঁ স্যার, তাহলে দেওয়া হচ্ছে আছে স্যার, এই যে দেওয়া আছে সম্মানিত দীপ্ত স্যারের হ্যান্ড নোট। এই কমেন্ট বক্সে দেখতে পারেন, দেখেন ওই পিডিএফটাই আপনাদেরকে দিছি। স্যার ভাই একটা- ভোকাবুলারির জন্য কি আলাদা হ্যাঁ হ্যাঁ, ভোকাবুলারির জন্য আলাদা বলছিলেন নাকি? আপনাদেরও যে শীটটা ওয়েবসাইটে খুঁজতেছেন না, জি স্যার, ওটা আপনি দিছেন। তার নিচে যাত্রী কেবল। স্যার দিছে, ওটা দিছে। ও তাহলে তো হয়েছেই, আর কোনটা লাগবে? স্যার ভোকাবুলারি এটাই আগে শেষ করেন, দেখেন কতগুলো আছে। 100 ডেজ প্ল্যান। হুম 20টা ড্রিল আছে, প্রত্যেকটা ড্রিল আপনি 5 দিন করে পড়বেন, 4 দিন পড়বেন, 1 দিন রিভাইজ, 5 দিন লাগবে, 20টা ড্রিল 100 দিনে শেষ। জি স্যার। বুঝতে পারছেন? স্যার এটা কি ওয়েবসাইটে নাকি অ্যাপসে ঢোকে? এটা ওয়েবসাইটে ঢুকলে পাবেন, অথবা এই যে কমেন্ট বক্সে দেওয়া আছে, কমেন্ট দেখেন বক্স sheet থেকে টা দিছি। ডাউনলোড দিলাম স্যার, সমস্যা নেই। স্যার আমি স্ক্রিনশট দিতে পারবো না স্যার, আমি স্ক্রিনশট দিচ্ছি, কমেন্টে দেখেন। আচ্ছা ওটা সমস্যা নেই, আমি এই যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। জি স্যার। এই শীটটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। ওকে স্যার। জি স্যার। এইটুকু অনুরোধ বা এইটুকু সততা আপনারা আশা করি বজায় রাখবেন। জি স্যার। ইনশাআল্লাহ স্যার। জি স্যার। তাহলে ভালো থাকেন, আজকে সবাইকে আসসালামু আলাইকুম। জি স্যার, স্যার, জি স্যার। স্যার